হ্যালো মুভি লাভার্স, আজ আমরা কথা বলবো 2025 সালের সবচেয়ে আলোচিত প্যান ইন্ডিয়ান সিনেমা মিরাই নিয়ে। পরিচালক কার্তিক গ্যাটামিন নির্মাণ করেছেন এই ফ্যান্টাসি অ্যাকশন এপিক, যেখানে মাইথোলজি, রহস্য আর হাই ক্লাস ভিজুয়ালের অসাধারণ মেলবন্ধন ঘটেছে। নায়ক তেজা সাজ্জা এখানে অভিনয় করেছেন বেদা প্রজাপতি চরিত্রে, যার দায়িত্ব 9টি পবিত্র গ্রন্থ 9 স্যাক্রেড স্ক্রিপচার্স রক্ষা করা। অন্যদিকে এক নতুন আঙ্গিকে ভিলেন হিসেবে হাজির হয়েছেন মঞ্জু মনোজ। এছাড়াও আছেন ঋতিকা নায়ক, শ্রিয়া শরণ, জগপতি বাবু এবং আরো অনেক তারকা। গল্পের মূল রহস্য 9টি পবিত্র গ্রন্থ, যা মানুষের ভাগ্য পাল্টে দিতে পারে। সিনেমাটি মুক্তি পেয়েছে 12 সেপ্টেম্বর 2025-এ। আইএমডিবিতে রেটিং আছে প্রায় 8.4 আউট অফ 10। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক মিরাই সিনেমার লুকানো রহস্য ও মহাকাব্যিক ভিজুয়ালের যাত্রা। মুভির শুরুতেই আমরা দেখি কালিঙ্গার মহাযুদ্ধ। এই মহাযুদ্ধে অল্প কিছুক্ষণের মধ্যেই সম্রাটকে হারিয়ে দেয় পশ্চাৎ নামের একজন। আর এত অল্প সময়ের মধ্যে সবাইকে শেষ করে দেওয়ার কারণ হচ্ছে তার কাছে আছে এক অদ্ভুত শক্তি, আর এই শক্তিকে একসাথে কন্ট্রোল করা ইম্পসিবল। এই জন্য 9টা গ্রন্থের মধ্যেই পাওয়ারগুলোকে ভাগ করে 9টা সুপার যোদ্ধার কাছে দিয়ে দেওয়া হয়। আর 9 নম্বর গ্রন্থটি দেওয়া হয় এমন একজন যোদ্ধার কাছে যে ভবিষ্যৎ দেখতে পায়। এই গ্রন্থগুলো ব্যবহার করে গোপনে মানব জাতিদের রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই 9 জন যোদ্ধা বছর পর বছর তাদের বংশ নিয়ে গ্রন্থগুলো দেখভাল করে আসছে। গ্রন্থগুলোর মধ্যে যেহেতু আমৃত্যুর শক্তি রয়েছে, তাই বিভিন্ন সময়ে, বিভিন্ন শতকে বিভিন্ন ধরনের মানুষ এগুলোকে হাসিল করার চেষ্টা করেছে। যেমন আলেকজান্ডার, চেঙ্গিস খান, হিটলার, এদের মতো মানুষ আমৃত্যু শক্তির জন্য এই গ্রন্থগুলোর দিকে হাত বাড়িয়েছে, কিন্তু কেউ এটা হাতে পায়নি এবং তাদের কার্য সিদ্ধি করতে পারেনি। এই শতকে এই শক্তিটা নেওয়ার জন্য জন্ম হয় এক অসুরের। তো কাহিনীটা চলে আসে 2000 সালে। আশ্রমের নাম আম্বিকা। সেখানকার 9 নম্বর ব্লকে আম্বিকাকে ধ্যান করতে দেখা যায়। আর আম্বিকা নামের এই ভদ্রমহিলা এখন 9 নম্বর গ্রন্থটা দেখে রাখে। সে যখন 48 ঘন্টা ধরে ধ্যান করছিল, তখন আশ্রমের গুরু অনেক টেনশনে পড়ে যায়। অন্যদিকে ধ্যানরত আম্বিকা ধ্যানের মধ্যে মারামারি, খুনোখুনি দেখে ধ্যান থেকে জেগে ওঠে এবং আচার্যকে বলে ও আসছে, আপনি দ্রুত এই 8টি গ্রন্থ রক্ষাকারীদেরকে নিমন্ত্রণ পাঠান। আচার্য কবিতরের মাধ্যমে সবাইকে এক জায়গায় আসার জন্য নিমন্ত্রণ জানায়। তার পরপরই দেখা যায় সবাই সেই আশ্রমে চলে আসে। সেখানে আম্বিকা বলে, অসুরটা আসছে, এখন আমাদেরকে এই সবগুলো গ্রন্থ রক্ষা করতে হবে। তখন একজন বলে, আমি তন্ত্র মন্ত্র দিয়ে গ্রন্থকে লুকিয়ে রেখেছি, তাছাড়া গ্রন্থ রক্ষা করার জন্য সৈন্য রাখা হয়েছে। তার কথা শুনে বাকি সবাইও একই কথা বলতে থাকে। তখন একজন বলে, আপনার কাছে নবম এবং মহামূল্যবান গ্রন্থটি রয়েছে, কিন্তু আপনার নিজেরই তো কোনো রকম কোনো প্রোটেকশন নেই। আপনি কিভাবে আপনার গ্রন্থটিকে রক্ষা করবেন? আপনি সেটাই চিন্তা করুন। এসব কথা বলেই সবাই সেখান থেকে চলে যায়। আচার্য তখন আম্বিকাকে বলে, এখন তুমি কি করবে? আম্বিকা তখন বলে, আমি কৈলাসের আগস্ত্য মুনির কাছে যেতে চাই। আম্বিকা ছিল প্রেগনেন্ট, তাই আচার্য বলে, এই অবস্থায় তুমি কিভাবে আগস্ত্য মুনির কাছে যাবে? আম্বিকা বলে, আমাকে যেতেই হবে। এরপর বরফের পাহাড় বেয়ে কৈলাসের আগস্ত্য মুনির উদ্দেশ্যে রওনা হয় আম্বিকা। একসময় ঠান্ডায় জ্ঞান হারিয়ে ফেলে সে। তখন একজন গুরু তাকে নির্দিষ্ট একটা ঠিকানায় নিয়ে আসে। তারপর আম্বিকা সবকিছু খুলে বললে গুরু জানায়, আমাদের শাস্ত্রে আছে খুব শীঘ্রই কলিযুগের মহাযুদ্ধ শেষ হবে, তাই তুমি যেটা বলছো সেটা আমি বিশ্বাস করছি। আগমনী অসুরকে মারার জন্য মিরারি অস্ত্রের প্রয়োজন। শাস্ত্রে লেখা রয়েছে এর জন্য আত্মত্যাগ করতে হবে, তবেই অসুরকে হারানো যাবে। আম্বিকা বলে, আমি সব ধরনের আত্মত্যাগ করতে প্রস্তুত। তখন গুরু বলে, তুমি এই অবস্থায় এখানে এসেছো, তার মানে তুমি সাধারণ কেউ নও, তোমার আত্মত্যাগটাও বড়। তোমার অনাগত সন্তানকে ত্যাগ করতে হবে। আম্বিকা কিছুক্ষণ ভাবে, তারপর সে সেটা করতেও রাজি হয়। এরপর বাচ্চাটা জন্ম নিলে আম্বিকা সেই বাচ্চাটাকে একটা জায়গায় রেখে চলে যায়। এরপর কেটে যায় 24 বছর। আবার আম্বিকা আশ্রমকে দেখানো হয়। সেখানে 3 নম্বর ব্লকে ভিভা নামের একটি মেয়েকে ধ্যান করতে
করতে দেখা যায়। আচার্য তার কাছে এসে বলে অসুর ধ্বংসলীলা চালিয়ে অলরেডি 6টা গ্রন্থ নিজের করে নিয়েছে। সবগুলো গ্রন্থ যদি ওর হাতে চলে আসে তাহলে সে হয়ে উঠবে ঈশ্বর। তাকে 9টা গ্রন্থ পেতে হলে আগে 8টা গ্রন্থ একত্রিত করতে হবে। বিভা তখন সেই তান্ত্রিকের নাম জিজ্ঞেস করলে আচার্য বলে মহাবীর লিমা। তো তাকে কিভাবে আটকাবো? আচার্য বলে এইটার উপায় 24 বছর আগে একটি আত্মত্যাগের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। আমাকে সে বলেছে তার ছেলে দেবার বয়স যখন 24 বছর হবে তাকে যেন আশ্রমে নিয়ে আসা হয়, আর সেই হবে নবম গ্রন্থের রক্ষাকারী। আমাদের কাছে মাত্র 3 সপ্তাহ সময় রয়েছে, তার আগেই বেদাকে খুঁজে বের করতে হবে। আর এই জন্যই বিভা বেদাকে খুঁজতে কাশিতে আসে। আর বিভার মধ্যে রয়েছে মানুষের মাইন্ড রিড করার শক্তি। কাশিতে এসেই সে এক পুলিশের মাইন্ডে দেবাকে খোঁজার মন্ত্র ঢুকিয়ে দেয়। তারপর সে এক গুরুর মাইন্ডটা পড়তে থাকে। গুরু জানায় আমার মাইন্ড তোমার পড়তে হবে না, দেবা আমার কাছেই বড় হয়েছে। কিন্তু একদিন ছুটতে থাকা এক তারা দেখে বলে তাকে উত্তরে যেতে হবে। এজন্য সে কলকাতায় চলে যায়। বেবা খুঁজতে খুঁজতে কলকাতায় গিয়ে দেবার বন্ধুকে পায়। সে বলে আমরা একসাথে কয়লা বিক্রি করতাম। একদিন তারা দেখে দেবা বলল তার নাকি দক্ষিণে যেতে হবে। এরপর দেখানো হয় হায়দ্রাবাদ শহর। সেখানে গঞ্জিকা সেবন নিয়ে একটা গ্যাংয়ের সাথে দেবার ঝামেলা হয়। এরপর পুরো বিল্ডিংটাতে আগুন ধরে যায়। আর কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশও চলে আসে। সেখানে বিভা এসে একজনকে বেদার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় বেদাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আর শেষ পর্যন্ত বেদার দেখা পায় বিভা। এজন্য পুলিশ স্টেশনে এসে গঞ্জিকা কাণ্ডে সকলকে ছেড়ে দিতে বলে বিভা। পুলিশ জিজ্ঞেস করে তুমি কে, তুমি কি লয়ার? ওদেরকে ছাড়বো তোমার কথায়? বিভা তখন পুরো রুলস শুনিয়ে দেয়। সাথে বলে যদি তাদেরকে না ছাড়ো তাহলে তুমিই জেলে ঢুকবে। পুরো রুলসটা জানার পর পুলিশ সবাইকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর বিভা দেবার কাছে এসে মাইন্ড রিড করতে থাকে, কিন্তু পারে না। বেদা তখন বিভাকে ধন্যবাদ দেয় ওকে জেল থেকে বের করে আনার জন্য। বিভা তখন বলে তুমি নবম গ্রন্থের রক্ষাকারী। তোমাকে তো আমি সেই কাশি থেকে শুরু করে কলকাতায়, হায়দ্রাবাদ সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তুমি হচ্ছে মহাযোদ্ধা। বিভার মুখে এসব কথা শুনে বেদা এবং তার বন্ধুরা অট্টহাসিতে ফেটে পড়ে। বিভা তখন বেদার শক্তি দেখানোর জন্য তার দিকে একটি লোহার দণ্ড ছুড়ে দেয়। বেদা সেটা সহজেই ভেঙে ফেলে। বিভা তখন বলে দেখো তোমার শক্তি, তাছাড়া আমি সবার মাইন্ড রিড করতে পারি, কিন্তু তোমারটাই শুধু আমি কোনোভাবেও রিড করতে পারছি না, কারণ তুমি নবম গ্রন্থের রক্ষাকারী। আর এসব কোনো কথাই বেদা বিশ্বাস করে না। এজন্য সে বিভাকে তার বন্ধুর মাইন্ড রিড করতে বলে। বিভা তখন ওর বন্ধুর মাইন্ড পড়ে বলে ও তোমাকে গতকাল থেকে বারবার গালি দিয়ে যাচ্ছে। আসলে হোটেলে তোমাদের কোনো একটা আন্টির সাথে কোনো একটা কাহিনী হয়েছিল, ওটার জন্যই। বেদা বলে না, কেন? আমার বন্ধু আমাকে কেন গালি দিবে? তবে ওর বন্ধু থ লেগে যায় এবং তার চেহারাটাও কালো হয়ে যায়। বন্ধুর এই অবস্থা দেখে বেদার বুঝতে আর বাকি থাকে না যে বিভা সত্যি কথা বলছে। এই জন্য ওকে গালি দেওয়ার জন্য বন্ধুকে সে পানিশ করতে থাকে। পুলিশ দূর থেকে বিভার কাণ্ড কারখানা দেখছিল। বেদার দেখা পাওয়ার পর কবুতরের মাধ্যমে আচার্যের কাছে সংবাদ পাঠায় বিভা। এই খবরটা পেয়ে আচার্য অনেক খুশি হয়ে যায়। সে বলে ওঠে একদিকে আলো অন্যদিকে অন্ধকার, দেখি কে জিতে। তখন আমাদের সামনে আনা হয় মহাবীর লামাকে, যে একটা নতুন হাতিয়ার বানিয়েছে। সিন শিফট হয়ে চলে আসে জাপানের একটা নিনজা সেন্টারে। একজন প্রফেসর সেই সপ্তম গ্রন্থ রক্ষাকারীর যোদ্ধার কাছে আশোক গ্রন্থ চায়। 9টা গ্রন্থ মিলেই হচ্ছে আশোক গ্রন্থ। তো সেই যোদ্ধা জানায় আশোক গ্রন্থ আমি দেব না। প্রফেসর তখন ব্ল্যাক সার্ডে আসছে বললেও সপ্তম গ্রন্থ রক্ষাকারী যোদ্ধা একদমই ভয় পায় না। মহাবীর লিমাকে আসলে ব্ল্যাক সার্ড বলা হয়। এর মধ্যেই সেখানে লিমা চলে আসে। এরপর সেই সপ্তম যোদ্ধা সহ সেখানে থাকা সকল লোকদের মেরে গ্রন্থেটি নিতে গেলে ওই বইটার উপরে একটা সাপকে দেখা যায়। সাপটা বইটিকে পাহারা দিচ্ছিল। লিমা তখন ওই বিষধর সাপটাকে সরিয়ে নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। তারপর বলে এই 7টা গ্রন্থ পাওয়ার জন্য আমাকে 24 বছর সময় ব্যয় করতে হয়েছে, আর একটি গ্রন্থ খুঁজে বের করার জন্য আমার হাতে আছে মাত্র 2 সপ্তাহ। এর মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে বইটি কোথায় আছে। সিন শিফট হয়, আবারও ভেদাকে দেখানো হয়। ভেদাকে খুঁজতে আবারও গাঁজা মাফিয়াদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে মারতে আসে। তখন ভেদা এবং বিভা গুন্ডাদের থেকে বাঁচতে একটি জায়গায় গিয়ে লুকিয়ে থাকে। সেই সময় ভেদা খুব কাছ থেকে বিভাকে দেখে এবং মোটামুটি বিভার প্রেমেই পড়ে যায়। ভেদার এই ব্যাপারটা বিভা বুঝতে পারে আর বলে তোমার মাইন্ড পড়তে না পারলেও তোমার ফিলিংসটা কিন্তু আমি পড়তে পারছি, এইসব থেকে তুমি দূরেই থাকো। কিন্তু ভেদা বিভার প্রেমে হাবুডুবু খায়। সেটা আবার ও বন্ধুদেরকেও বলে। এক বন্ধু বলে ওকে ভালোবাসার কথাটা বলে দে। পরের দিন বিভার থাকার জায়গায় এসে ভেদা দেখে সেটা একটা পতিতালয়। এরপর ওরা বিভার রুমে ঢুকে দেখে বিভা ধ্যান করছে। ওরা
ওরা বলে হয়তোবা কালো জাদু করছে। সেই সময় বিবার কাছে আচার্য কবুতর চলে আসে। বিভা জানতে পারে লামা সপ্তম গ্রন্থ হাতে পেয়ে গেছে। এজন্য আচার্য যোদ্ধাকে দ্রুত প্রস্তুত করার নির্দেশ পাঠিয়েছে। এই চিরকুটটা দেখার পর বেদাকে নিয়ে সে বাইরে চলে আসে। এখানে এসে বেদা যখন তার ভালোবাসার কথা জানায় তখন বিভা উল্টো বলে আশোক গ্রন্থের 7টা সে পেয়ে গেছে, তোমাকে যত দ্রুত সম্ভব প্রস্তুত হতে হবে। বেদা তখন বলে আমি সাধারণ মানুষ, আমাকে কেন এগুলোর মধ্যে জড়াচ্ছ তুমি? বিভা তখন ওর নাম কিভাবে হলো এবং ওর মায়ের বিষয়গুলো ওকে জানিয়ে দেয়। বলে তোমার মায়ের নাম হচ্ছে অম্বিকা, সবাই তাকে অনেক শ্রদ্ধা করে, তিনি ভবিষ্যৎ দেখতে পারেন। তবে বেদা জানায় আমার কোনো মা নেই। রাস্তায় অনাথ শিশুকে দেখিয়ে বলে আমি ওর মতো করে রাস্তায় খেয়ে না খেয়ে বড় হয়েছি, কাশির অলিতে গড়িতে ঘুরে বেরিয়েছি, যেটা পেয়েছি সেটাই খেয়েছি। এরপর সিন শিফট হয়, আবার লামাকে দেখা যায়। প্রফেসর লামাকে বলে তুমি সবসময় 8টা গ্রন্থ নিয়ে কথা বলছো, নবম গ্রন্থের কথা তো উল্লেখ করনি। লামা তখন আয়নার ভেতরে অম্বিকার কথাগুলো মনে করে। অম্বিকা তাকে বলেছিল নবম গ্রন্থ সে কোনোভাবেও পাবে না। এটা ভেবে লামা প্রফেসরকে বলে অম্বিকা হয়তো কিছু একটা প্ল্যান করেই রেখেছে, আর সেই প্ল্যানটা কি সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। সিন শিফট হয়ে চলে যায় তিব্বতের একটি আশ্রমে। সেখানে আচার্যকে ইয়োগা নামের একজন এসে বলে তোমার এখন অম্বিকার আশ্রমে যাওয়ার সময় হয়েছে। অম্বিকার আশ্রমের কথা বলার পরপরই ইয়োগা সেই আচার্যকে মেরে ফেলে। এতে বোঝা যায় সেও সেই গ্রন্থগুলোর সন্ধানে রয়েছে। অন্যদিকে বিভা আবারও চলে আসে বেদার কাছে। বেদা এখনো শুধু তার ভালোবাসার কথাই বলে যাচ্ছে। তখন বিভা বেদাকে একটা কার্ড দেখিয়ে বলে এটা কোথা থেকে পেয়েছো? বেদা জানায় পুরাতন মার্কেট থেকে। বিভা তখন বলে তুমি যদি এই কার না কিনতে তাহলে 4 জন লোক মারা যেত, কারণ এই কারটার স্টিয়ারিং নষ্ট ছিল। তারপর একটা ফিটনেসবিহীন বাস দেখিয়ে বলে তুমি যদি এটা না কিনতে তাহলে বাসটা একটা স্কুলে যেত। তারপর কি হতো সেটা তুমি ভালো করেই জানো। তারপর তুমি ওই গঞ্জিকা কাণ্ডের সাথে জড়িয়েছিলে। এগুলো আসলে তোমার দ্বারা করানো হচ্ছে, তুমি মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে এসেছো। বেদা তখন বলে আর এসব সবই মিথ্যে কথা। তারপর দেখায় তারা আসলে কি কাজ করে। বন্ধুরা মিলে একটা কার চুরি করে। এই চুরি করাটাই হলো ওদের পেশা। চুরি করা কারটা নিয়ে ওরা যখন যেতে থাকে তখন ডিকি থেকে একটু শব্দ শুনতে পায়। ডিকিটা খুলে বেদা দেখে সেখানে 2 স্কুল পড়ুয়া বাচ্চাকে মুখ বেঁধে আটকে রাখা হয়েছে। এইসব দেখে বেদার মাথা ঘুরে যায়, সে কিনা মানুষের কল্যাণ করছে। বিভা তখন আবারও বলে তোমাকে বেছে নেওয়া হয়েছে এই মানব জাতির রক্ষাকারী হিসেবে। বেদা তখন বলে ও আচ্ছা ঠিক আছে, মানলাম আমি তোমার কথা, কিন্তু আমাকে সবকিছু তুমি একটু বুঝিয়ে বলো তো। বিভা তখন জানায় আশোক গ্রন্থের 9ম গ্রন্থ একটি মানুষের কাছে আসলে সে হয়ে যাবে ঈশ্বর। অনেক মানুষ এর জন্য মারাও যাবে। এক মহাতান্ত্রিক 7টা গ্রন্থ ছিনিয়ে নিয়েছে মানুষের কাছ থেকে, আর এই 9ম গ্রন্থ এবং শেষ গ্রন্থটি রক্ষা করার দায়িত্ব পড়েছে তোমার কাঁধে। তাই তোমাকে মীরায় যেতে হবে। বেদা সবকিছু শোনার পর বলে মীরায় আমি কিভাবে যাব? বিভা তখন তার মা অম্বিকাকে স্মরণ করতে বলে। এজন্য দেখিয়ে দেয় মাতৃমুদ্রা নামের এক ধরনের হাতের ব্যবহার। বেদা সেটা করলে মায়ের গর্ভে থাকা অবস্থায় কি কি বলেছিল মা সেটা শুনতে পায়। মা তাকে বলেছিল এই 9ম গ্রন্থ তাকেই রক্ষা করতে হবে, এজন্য আসতে হবে মীরায়ে। সাথে তাদের আবার কোথায় দেখা হবে সেটাও জানায়। মায়ের এসব কথা শুনে একদম স্তব্ধ হয়ে যায় বেদা, নাক দিয়ে রক্ত আসে। আর এগুলো দেখে বিভা একটু খুশি হয়। আচার্য এ ব্যাপারে একটা চিঠিও পাঠায়। এদিকে মায়ের এসব কথা শুনে অবাক হয়ে আবার চেষ্টা করে মাতৃমুদ্রার, কিন্তু সাহস হয় না তার। এরপর গল্প শিফট হয়ে চলে আসে মরক্কোতে। প্রফেসর এবং লামা 8ম গ্রন্থের খোঁজ পেয়েছে। প্রফেসর তার গবেষণায় দেখতে পায় হঠাৎ মরক্কোর এক পাহাড় একেবারে উধাও হয়ে গিয়েছে। এটা নিশ্চয়ই 8ম গ্রন্থই, এটা তো কোনো সাধারণ মানুষ বা যন্ত্রের দ্বারা সম্ভব নয়। তাহলে 8ম গ্রন্থ নিশ্চয়ই এখানে আছে। তার দুজন চলে আসে মরক্কোতে। এরপর সরাসরি গ্রন্থ রক্ষাকারীদের কাছ থেকে গ্রন্থ চায়, কিন্তু তারা সেটা কোনোভাবেও দিতে চায় না এবং লামাদের উপর আক্রমণ করতে বলে। গ্রন্থ রক্ষাকারী সৈন্যদেরকে লামাদের উপর আক্রমণ করতে বলে ওই গ্রন্থ রক্ষাকারী সৈন্যদেরকে। সবাই অদ্ভুত যন্ত্র নিয়ে লামার মুখোমুখি হয়। রক্ষাকারী তখন বলে গ্রন্থ নিতে এসেছিস, এবার মৃত্যুর স্বাদ গ্রহণ কর। সৈন্যরা তরঙ্গ ব্যবহার করছিল, সেটার প্রথম দিকে কোনোভাবেই কাউন্টার দিতে পারছিল না লামা। এরপর তার তলোয়ার এবং একটা ঢাল বানিয়ে শুরু করে দেয় লড়াই। এবার সৈন্যরা ওর সাথে পারে না, তাই রক্ষাকারী গ্রন্থটা বের করে ও অন্য জায়গায় চলে যেতে চায়। তখন লামা রক্ষাকারীর হাতটা কেটে গ্রন্থিটি নিয়ে নেয়। তারপর 8ম গ্রন্থের শক্তিটা ওর মধ্যে আসলে একটা সিংহাসন বানিয়েও তার উপরে বসে। মনে করে ও এখন সব ক্ষমতার অধিকারী। প্রফেসর তখন
তখন সেখানে থাকা সব মানুষদেরকে ডেকে বলে তোমরা লামার আনুগত্য করো। তখন অনেকে ভয় পায় এবং সেটাই করে। অন্যদিকে অম্বিকা আশ্রমে যোগা এসে আচার্যের কাছ থেকে নবম গ্রন্থটি চায়। তখন আচার্য জানায় ওটা তুমি কখনো পাবে না, আমি মৃত্যুর ভয়ও পাই না। ঠিক সেই সময় ভিভার দেয়া চিরকুট চলে আসে কবুতরের মাধ্যমে। সেটা দেখে না যোগা। চিরকুটটি পড়ে যোগা বলে ডেস্টিনি আসলে আমাকে খুঁজে নিয়েছে। আচার্য তখন আবারও বলে কোনো লাভ হবে না, তুমি আমাকে মেরে পুরো আশ্রম জ্বালিয়ে দাও, তবুও তুমি নবম গ্রন্থটি পাবে না। এসব শুনে যোগা আচার্যকে মেরে পুরো আশ্রমে আগুন ধরিয়ে দিয়ে তারপর কবুতরটার পায়ে একটা ট্রাকার লাগিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় বেদা এক মহিলার কাছ থেকে টাকা না নিয়েই তার কাজগুলো করে দেয়। এগুলো দেখে বন্ধুরা বলে যেদিন থেকে তুই তোর মায়ের কথা ভাবছিস সেদিন থেকে তুই যেন কেমন হয়ে গিয়েছিস। দেবা তখন ওর মায়ের কথা এভাবে বলতে বন্ধুদেরকে নিষেধ করে। তখন ওর দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় বিভাকে এখান থেকে ভাগাতে হবে, না হলে আমাদের ব্যবসা লাটে উঠবে। তখন এক বন্ধু চলে আসে বিভার কাছে, এসে বলে তুমি চলে যাও এখান থেকে। সেই সময় কবুতরটা আসে বিভার কাছে। বিভা তখন কবুতরের পায়ে রক্ত আর ট্র্যাকার দেখে বলে অনেক মানুষ মারা গিয়েছে, তারা আমাদের দিকে আসছে, আমাকে এক্ষুনি বেদার কাছে যেতে হবে। পুলিশ বিভাকে আগে থেকে সন্দেহ করছিল এবং আগে একটু রেকর্ডার লাগিয়ে দিয়েছিল, তাই ট্র্যাকারের কথা জানতে পেরে পুলিশ পুরো ফোর্স নিয়ে সেই জায়গাটা ঘিরে ফেলে। এই সময় যোগা সেখানে এসে উপস্থিত হয়, তারপর ভেতরে ঢুকে ম্যানেজারকে মারে। এগুলো সিসিটিভি ক্যামেরায় পুলিশ দেখে নেয়। সেই সময় বেদার বন্ধুকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় বিভা। পুলিশ তখন বিভাকে না ধরে যোগাকে ধরার সিদ্ধান্ত নেয়। একসময় যোগাকে ঘিরে ধরে। কিছুক্ষণের মধ্যে যোগা সেখানে থাকা সবাইকে মেরে ফেলে এবং সিআই এর কাছে গেলে তখন সিআই জানায় বিভা কোথায় গেছে সেটা আমরা জানি, আর তোমাকে আমি ওখানে নিয়ে যেতে পারবো। অন্যদিকে বিভা বেদার কাছে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বেদা বলে কি হয়েছে? বিভা বলে আমি যার কাছে আশ্রিত ছিলাম তাকে মেরে ফেলা হয়েছে। এই পৃথিবীতে আমার আপন আর কেউ নেই এক তুমি ছাড়া, ওরা এখন আমাকেও মারতে আসছে। এর মধ্যেই পুলিশের দেখানো রাস্তা দিয়ে যোগা চলে আসে সেখানে। বিভা তখন সামনে এগোলে তার সামনে ঢাল হয়ে দাঁড়ায় বেদা। শুরু হয় লড়াই বেদা এবং যোগার মধ্যে। বেদা প্রচুর মার খেতে থাকে যোগার হাতে। তখন বিভা নিজের হাতে একটা ছুরি ধরে বলে ওকে ছাড়ো, না হলে আমি নিজেকেই মেরে ফেলবো, আর আমি যদি মারা যাই তাহলে 9 নম্বর গ্রন্থ তুমি কোনোদিনও পাবে না, কারণ ওটার লোকেশন শুধুমাত্র আমিই জানি। তাই যোগা বেদাকে ছেড়ে দেয় আর বিভাকে নিয়ে যেতে থাকে হেলিকপ্টার করে। এটা আহত অবস্থায় বেদা বসে বসে দেখে। সে আবারও মাতৃপূজা করে। তখন ওর মায়ের কথাগুলো শুনতে পায়। মা তাকে গর্ভকালীন সময়ে বলে তোমাকে এই গ্রন্থটা রক্ষা করতে হবে। কৈলাসের গুরুকে গর্ভকালীন এক শক্তি দেয়, যেটা হচ্ছে মীরায়ের ম্যাপ। সাথে জানায় সঠিক সময়ে সেটা বুকে ভেসে উঠবে। এসব শোনার পরপরই তার বুকে একটা দাগ দেখতে পায় বেদা। এরপর হসপিটাল থেকে জ্ঞান ফিরলে বেদা তার বন্ধুকে ম্যাপটা ভালো করে গবেষণা করে তার বুকের দাগগুলো নিয়ে গুগল ম্যাপ দেখতে বলে। এটাও ম্যাপ হতে পারে? হ্যাঁ, আসলে ঠিক তেমনটাই হয়। ওর বুকে যে ম্যাপটা ছিল এটাই ছিল মীরায়ের ম্যাপ, আর সেটার অবস্থান হচ্ছে নর্থ হিমালয়। বেদা তখন তার বন্ধুকে নিয়ে সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা করে, কারণ সে মনে করে সেখানে তার মা এবং বিভাকে সে পাবে। তারা ম্যাপটা ধরে ধরে একদম চলে আসে শেষ গ্রামে। তার সামনের দিকে যেতে থাকলে দেখতে পায় একটা পাশে গ্রামের লোকজন পূজা করছে। গ্রামের মানুষরা বেদাকে সামনে এগোতে বারণ করে। তারা বলে যারা সামনে গিয়েছে তারা কেউ আর কোনোদিন ফিরে আসেনি। তারপরও ওদের কোনো কথা না শুনে বেদা সামনে এগোয়। সে মাতৃমুদ্রার মাধ্যমে জেনে নেয় যে মীরার দেখাশোনা করে সম্প্রতি নামের এক আত্মা, যেটা আসলে পাখির মতো দেখতে। ম্যাপ অনুযায়ী বেদা এগিয়ে যেতে থাকলে একটি গর্তে পড়ে যায় এবং অন্য একটি জায়গায় চলে আসে। সেখানে এসে কিছু একটা দেখতে পায় সে। এরপর তার সামনে দানবাকৃতির সম্প্রীতি আত্মাটাও চলে আসে। বেদা ভয় পায় না, বরং সম্প্রতির সাথে লড়াই করে। মা তাকে এটাও বলে দিয়েছিল যে সম্প্রতিকে বশে আনতে হলে তার মাথায় হাত বুলাতে হবে, তবেই শুধুমাত্র সে এখানে আসার উদ্দেশ্যটা জানাতে পারবে আর পোষ মেনে নিবে। বেদা মায়ের এই কথা মনে করে সম্প্রতিকে বরফ পানির মধ্যে এনে তার মাথায় হাত রাখে। তখন সম্প্রতি একদম চুপ হয়ে যায়। সম্প্রতি পোষ মেনে গেলে বেদা সেখানে থাকা একটা লাঠির মতো দেখতে জিনিস তুলে নিলে তার পুরো শরীর কালারফুল হয়ে ওঠে। তারপর ওই লাঠিটা হাতে করে নিয়েই বেদা গ্রামে ফেরে। তখন ওকে দেখে সবাই অবাক হয়ে যায়। এতদিন যেখান থেকে কেউ ফিরে আসেনি সেখান থেকে বেদা ফিরে আসলো কিভাবে? সবাই হাঁটু গেড়ে প্রণাম করতে থাকে। অন্যদিকে স্পেশাল টাস্ক ফোর্সের হেডকোয়ার্টারে যোগার পুলিশ মারা নিয়ে সিসিটিভি ফুটেজ দেখানো হয়। সেখানে সিআই কে নির্দেশ দেওয়া হয় যে কেসটা সলভ করার জন্য। অন্যদিকে ভিভাকে লামার আস্তানায় তুলে আনা হয় এবং তাকে অনেক অত্যাচার করতে শুরু করে তারা, কারণ নবম গ্রন্থ কোথায় আছে সেটা একমাত্র ভিভাই জানে। আর এ কারণেই ওকে এত মারধর করা হচ্ছিল, কারণ সে মিথ্যে কথা বলেছিল। অন্যদিকে নর্থ হিমালয়ে বেদা তার বন্ধুকে লাঠি দেখিয়ে বলে এটাতে পাওয়ার রয়েছে,
করেছে, কিন্তু কিভাবে কাজ করে সেটা আমি বুঝতে পারছি না। তখনই দুইটা বাচ্চার উপর একটা গাছ পড়তে থাকলে বেদা সেখানে গিয়ে সেটাকে থামাতে চায়, কিন্তু পরক্ষণে দেখা যায় গাছটা আসলে বেদা নয়, কৈলাসের গুরু ধরেছিল। বেদা গুরুকে দেখে জিজ্ঞেস করে, আপনার নাম কি? গুরু জানায়, অগাস্ত। তুমি আমাকে এজি বলে ডাকতে পারো। বেদা তখন বলে, আপনাকে তো আমি চিনলাম না, আপনি কোথা থেকে আসলেন? এজি বলে, তোমার মা আমাকে খুব ভালো করে চিনত। এটা শুনে বেদা লাঠিটা দেখিয়ে এজিকে এটার পাওয়ার সম্পর্কে বলতে বলে। এজি তখন এক ঝটকায় লাঠির মাধ্যমে অন্য এক জায়গায় নিয়ে এসে বলে, এটাই হচ্ছে মিরাই। বেদা লাঠিটার পাওয়ার দেখে সেটা ধরে ওর মায়ের কাছে যেতে চায় এবং সে নবম গ্রন্থের কাছেও যেতে চায়, কিন্তু লাঠিটা কাজ করে না। তখন বেদা বলে, এই মিরাইটা না আমার আত্মা দিয়ে তৈরি, মা বলেছিল, তাহলে কেন কাজ করছে না? তখন এজি জানায়, আগে মিরাইকে তোমার আয়ত্তে আনতে হবে, তবে এটা তোমার হয়ে কাজ করবে। তারপর ওই মিরাইয়ের সাহায্য নিয়ে চলে আসে একটা মরুভূমিতে এবং সেখানে একটা গাছ বানিয়ে ফেলে। এরপর উদাহরণ দিয়ে বলে, এই মরুভূমিতে যেমন গাছ বের হচ্ছে, তেমন তোমাকে অচেনা মিরাইকে বুঝতে হবে। যেদিন তুমি এবং মিরাই একত্রিত হবে সেদিনই হবে মহাযুদ্ধ। এটা শুনে বেদা বলে, মহাযুদ্ধ হবে কোথায়? এজি বলে, সিদ্ধাস্থিরে। বেদা সেখানে যেতে চাইলে এজি নিয়ে আসে নর্থ হিমালয়ের বন্ধুর কাছে। তারপর বেদাকে নিয়ে এজি বের হয় তন্ত্রমলের দিকে। যার সময় বেদা বলে, আমার বুকের বাম পাশে সবসময় চিনচিন করত। এখন বুঝতে পারছি কেন এই ব্যথাটা সবসময় আমাকে অস্থির করে দিত। মা সবসময় আমার সাথেই ছিল, সবসময় আমাকে দেখে রাখতো। এগুলো বলার পর বেদা জিজ্ঞেস করে, তন্ত্রমলে গেলে কি মায়ের সাথে দেখা হবে? এজি জানায়, বলতে পারছি না। বেদা জিজ্ঞেস করে, নবম গ্রন্থের তো দেখা মিলবে নাকি? এজি বলে, ওখানে গেলেই তুমি সবকিছু জানতে পারবে। বেদা আবার নবম গ্রন্থটা কি সেটা জানতে চায়। এজি এবার বলতে শুরু করে, এটা আসলে অনেক শক্তিশালী একটা গ্রন্থ, ভালো মানুষরা কখনোই এটা চায় না, আর খারাপ মানুষের হাতে এটা পড়তেও দেওয়া যাবে না। নবম গ্রন্থটা হচ্ছে অমরত্ব। অন্যদিকে লামা 8 বই নিয়ে তন্ত্রমন্ত্র শুরু করলে ইয়োগা সেখানে ভিভাকে নিয়ে আসে। ভিভা লামাকে দেখে বলে, তুমি ঈশ্বর হতে চাও তাই না? ঈশ্বর মানে কি তুমি জানো? ঈশ্বর সবার ভালো চায়, কিন্তু তুমি কি করছো? লামা তখন নিজের জীবনের গল্প বলতে শুরু করে, বলে, গডই আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমার ছোটবেলাতে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, তারপর আমার মাকে পুরো গ্রামের সবাই মিলে শয়তান বলে পুড়িয়ে দেয়, আমাকে বানিয়ে ফেলে অমানুষ। আমি গ্রামের সবার কাছে ভালো হওয়ার জন্য পাহাড় কেটে কেটে পানি নিয়ে আসি, কিন্তু পণ্ডিতরা বলে ওঠে এটাতে নাকি আমার হাত নেই, যা করেছে সব ঈশ্বর করেছে। এটা শুনে আমার অনেক রাগ হয় এবং আমি গ্রামের মধ্যে থাকা ঈশ্বরের মূর্তিটা ভেঙে ফেলি। এতে গ্রামের সবাই আমার উপর পাথর নিক্ষেপ করে। সেদিন থেকে ঈশ্বরের বিরুদ্ধে আমার রাগ চরম পর্যায়ে চলে যায়। প্রথমে আমি আমার বাবা এবং তার স্ত্রীকে মারি, মানে আমার দ্বিতীয় মা, কিন্তু আমার রাগ যায় না। তারপর আমি পণ্ডিতকে মারি, কিন্তু তাতেও আমার রাগটা কমে না। এরপর আমি পুরো গ্রামের মানুষদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলি, তারপর আমার শান্তি হয়। আর তুমি আমাকে গডের কেচ্ছা শোনাতে এসেছো? আমি নিজেই পৃথিবীর ঈশ্বর হতে চাই, আমি সারা পৃথিবী শাসন করতে চাই, আর এজন্য আমার দরকার শুধুমাত্র নবম গ্রন্থটা। নবম গ্রন্থের কথা আসায় লামার মনে পড়ে যায় আম্বিকার কথাগুলো। আম্বিকা বলেছিল নবম গ্রন্থ সে কখনো পাবে না, নবম গ্রন্থটা নেওয়ার আগে তার সামনে দাঁড়াবে এক মহাযোদ্ধা। এটা মনে পড়ে যাওয়ায় ইয়োগাকে এক ধরনের তরঙ্গ যন্ত্র দিয়ে বেদাকে ধরে আনতে বলে। এদিকে এজি বেদাকে নিয়ে একটা জায়গায় যায়। সেখানে বেদা মিরাই যন্ত্রের পুজো করতে চাইলে পূজারি বলে, এই লাঠির আবার কিসের পূজা? লাঠির কোনো পূজা হবে না। ব্যাপারটা এজিকে বললে এজি চিন্তা করতে নিষেধ করে। সেই সময় ছোট্ট একটা বাচ্চা বেদাকে বলে, মন্দিরের পিছনে একটা জায়গা রয়েছে যেখানে শ্রীরাম ধ্যান করেছিল, সেখানে গেলে তোমার মনের ইচ্ছা ঠিক পূরণ হবে। বেদা তখন বন্ধুকে নিয়ে সেখানে যায়। সেই জায়গাটাতে একজনকে শুয়ে থাকতে দেখে। তখন তাকে জিজ্ঞেস করে ধ্যানের ব্যাপারে। ঠিক ওই সময় ইয়োগা তার সৈন্য সামন্ত নিয়ে সেখানে হাজির হয়। তারপর ভিভার হাত কেটে দিয়ে জিজ্ঞেস করে, নবম গ্রন্থটা কোথায়? বেদা তখন অনেক রেগে যায়। মিরাই লাঠিটি নিয়ে সে লড়াই করতে শুরু করে। বেদা যখন ইয়োগার সৈন্যদের সাথে ভীষণ ভাবে যুদ্ধ করছিল, ইয়োগা তখন তরঙ্গ ইউজ করে। এতে প্রচুর শব্দ হওয়ার কারণে বেদা দুর্বল হয়ে যায়। সেই সুযোগে ইয়োগা আবারও মেরে বেদাকে আহত করে ফেলে। মিরাইটা ওর হাত থেকে পড়ে যায়। তখন সিন শিফট হয়, দেখা যায় এজিকে। সে ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? বাচ্চা জানাই, আম্বিকা। ওই সময় দেখা যায় মিরাইটা আপনা আপনি বেদার কাছে চলে আসে। তখন বেদা মনে করতে থাকে এজির কথা। এজি তাকে বলেছিল, যেদিন মিরাই তোমার ব্যাপারটা বুঝতে পারবে সেদিন নিজে থেকেই রেসপন্স করবে, সে তোমার হয়ে যাবে, তোমরা হয়ে উঠবে একে অপরের পরিপূরক, তুমি তখন আর বেদা থাকবে না, হয়ে যাবে এক মহাযোদ্ধা। এসব মনে করে মিরাইটা হাতে নিয়ে উঠে পড়ে বেদা। বলে, আমার মা যা সব সময় চেয়েছে আমিও সেটাই চাই। এটা
বলার পরপরই মিরাইকে হাতে নিয়ে বেদা খেলা শুরু করে। হঠাৎ মিরাইটা লম্বা হয়ে যায়, কেউ তখন আর তার সামনে টিকতে পারে না। সেটা দেখে তরঙ্গ বাজালে মিরাই ঢাল হয়ে দাঁড়ায়। তারপর মিরাই শক্তি দিয়ে তরঙ্গ যন্ত্রটায় ভেঙে ফেলে। ইয়োগা কোনোভাবেই পেরে ওঠে না বেদার সাথে। এরপর বেদা ইয়োগাকে মেরে ফেলে। আর এদিকে হাত থেকে অনেক রক্ত পড়ায় বিভা অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে চলে আসে বেদা। মিরাইটা ওর ক্ষতস্থানে লাগালে মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায় সে। বিভাকে সুস্থ হতে দেখে বেদার বন্ধু অবাক হয়ে যায়। বেদা এবার বিভাকে জিজ্ঞেস করে নবম গ্রন্থ কোথায় আছে। বিভা বলে এটা তুমিই জানো, এটা তো আমি বলতে পারবো না। সেই সময় বেদার মনে পড়ে তার মায়ের কথা। মা তাকে বলেছিল তাদের আবারও দেখা হবে তন্ত্রমলে। এই জায়গাটার নাম শুনে বিভা বলে এটা কামরূকের একটি দ্বীপ, সমুদ্রের মাঝখানে অবস্থিত। পুলিশরা বেদার পিছু নেওয়ার জন্য ওর আরেক বন্ধুকে ডেকে আনে। তখন তাকে দিয়ে ফোন করিয়ে পুলিশরা বেদার আসল লোকেশন জেনে নেয়। তবে ততক্ষণে সেখানে চলে যায় বেদা। কিছুক্ষণের মধ্যে সেখানে লামা চলে আসে। সে সেখানে যা দেখতে পায় সেটা দেখে অবাক হয়ে যায় লামা। সাধারণ কারো পক্ষে ইয়োগা এবং তার ট্রেনিং প্রাপ্ত সৈন্যদেরকে মারা অসম্ভব। এই ব্যাপারটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তো এই বিষয়টা সে খুবই গুরুত্বের সাথে নেয়। সেখানে থাকা এক প্রত্যক্ষদর্শীকে লামার লোকজন মারতে থাকলে সে বলে ওরা যখন এখান থেকে চলে যায় তখন কামরূপ নামের একটা দ্বীপে যাওয়ার কথা বলেছিল। এটা শুনে লামা হেসে বলে তারা আঙ্গামাবলীর কাছে গিয়েছে। এদিকে বেদা বিভাগে নিয়ে চলে আসে কামরূপ দ্বীপে। এসে এক তান্ত্রিকের কাছে তন্ত্রামনের কথা জিজ্ঞেস করলে সে আঙ্গামালির কথা বলে। সেদিন ছিল তান্ত্রিকদের নিয়ে একটা কার্যক্রম। সেখানে বেদা এক তান্ত্রিকের সাথে কথা বলতে গিয়ে দেখে তার আরেক বন্ধু সেখানে। সে জানায় ওদেরকে বাঁচাতেই সে এখানে এসেছে। সে সময় মঞ্চে চলে আসে আঙ্গামাবলী। আঙ্গামাবলীর সাথে বেদা তখনই কথা বলতে চায়, কিন্তু সামনেতে অনেক তান্ত্রিক, কিভাবে সে সামনে যাবে। বেদা মিরাইয়ের সাহায্য নিয়ে উড়ে যেতে থাকে। সেই সময় সেখানে থাকা পুলিশ বেদাকে উদ্দেশ্য করে গুলি করে। ঠিক তখনই মিরাইয়ের মাধ্যমে সেখানে একটা বলয়ের সৃষ্টি হয়, ফলে একটা গুলি ওর গায়ে লাগে না। কিছুক্ষণের মধ্যে সে মঞ্চে চলে আসে। এইগুলো দেখে অন্যান্য তান্ত্রিকগুলো ওর দিকে ধেয়ে আসে। তখন আঙ্গামাবলী ওদেরকে থামতে বলে। সে বেদার হাতে মিরাই দেখে চিনতে পারে। সে বলে আম্বিকা যেটা বলেছিল সেটাই ঠিক, সময় চলে এসেছে। এটা বলে আঙ্গামাবলী বেদাদেরকে নিয়ে একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ ওদের পিছু নেয়। আঙ্গামাবলী একটি তন্ত্রের মাধ্যমে ওদেরকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেয়, যেটা আবার পাহাড়ের একদম ক্লিফের। তারপরে বেদাকে নিয়ে চলে আসে একটা জায়গায়। সেখানে দেখা যায় সবাই বেদাকে সম্মান করছিল। বেদা সেখানে একটি মূর্তি দেখতে পায় যেখানে আগুন জ্বলছিল। এই মূর্তিটা থেকে বেদা জিজ্ঞেস করে এটা কার মূর্তি। আঙ্গামাবলী বলে তোমার মা অম্বিকার। এটা শুনে অবাক হয় বেদা। আঙ্গামাবলী তখন পুরোটা বলতে শুরু করে এরকম হয়েছে একটি অনাথকে নিয়ে। আঙ্গামা বলে একদিন একটা গ্রামে গিয়ে দেখি পুরো গ্রামে আগুন জ্বলছে, বেশি কেউ বেঁচে নেই। তখন তার চোখ গিয়ে পড়ে একটা অনাথ ছেলের দিকে, যেটা ছিল আসলে লামা। তখন আঙ্গামা বলি অনাথ ছেলেটাকে নিয়ে চলে আসে। তো আঙ্গামা বলি অনাথ ছেলেটাকে তন্ত্রমন্ত্র শেখায়। নিজের ছেলের সাথে লামাকেও সে ছেলের মতো করে লালন পালন করে বড় করতে থাকে। একদিন আঙ্গামা বলি দেখতে পায় লামারও তন্ত্রের প্রতি খুব মনোযোগ, তাই সেও তাকে তন্ত্রমন্ত্র শিখায়। অল্পতে সে অনেক ভালো করে। তাই আঙ্গামা বলি সিদ্ধান্ত নেয় বংশ পরম্পরায় তার কাছে থাকা তান্ত্রিক গ্রন্থ লামাকেই দেবে। কিন্তু দিন দিন লামার তান্ত্রিকতা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে। তখন ওই তান্ত্রিক গ্রন্থটা লামাকে না দিয়ে তার নিজের ছেলেকে দেয়, যেটা লামা একদম সহ্য করতে পারে না। তাই আঙ্গামাবলীর ছেলের থেকে তান্ত্রিক গ্রন্থটা নিয়ে এসে সেখান থেকে 2 পেজ পড়ে একটা তান্ত্রিক ব্রেসলেট বানায়, যেটা আবার আঙ্গামাবলী দিয়েছে বলে গ্রামের সবাইকে পড়ায়। পরের দিন তন্ত্র দিয়ে লামা আগে আঙ্গামালিকে গাছের সাথে বাঁধে। সেটা দেখে গ্রামের সবাই এগিয়ে আসতে থাকলে মন্ত্র বলে সবাইকে ধরাশায়ী করে ফেলে, আর যেটা আসলে একজন সাধারণ তান্ত্রিকের দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। আঙ্গামাবলী তখন ওই তান্ত্রিক গ্রন্থটা লামার কাছে দেখে। লামা আসলে আঙ্গামাবলীর ছেলেকে মেরে ওই গ্রন্থটা কেড়ে নিয়েছে। এরপর সে সবার হাতে পুড়ে দেয় ব্রেসলেটের জাল। ব্রেসলেটের কারণে সবাই লামার বশে চলে আসে। সবাই একদম স্ট্যাচু হয়ে যায়। এভাবে এক রাত থাকলে সবাই পাথর পরিণত হয়ে যায়। লামা সবার সাথে এমনটা করে খুব খুশি হয়। সে বলে মাত্র 2 পেজ পড়ে যদি এই তন্ত্র আমি আবিষ্কার করতে পারি তাহলে পুরোটা পড়লে কি হবে। ঠিক তখনই ওখানে চলে আসে আম্বিকা। আম্বিকাকে দেখে আঙ্গামাবলী বলে তুমি এখানে কেন এসেছো? তোমাকে নবম অমর গ্রন্থ রক্ষা করতে হবে। তখনই লামা জেনে ফেলে 9টা গ্রন্থের কথা। তখনই আম্বিকা একজনের হাত থেকে ব্রেসলেট নিয়ে পাথরের উপর বসে উল্টো তন্ত্র শুরু করে। এতে তার নিজের শরীরটা জ্বলতে শুরু করে, আর এই উল্টো তন্ত্রের জন্যই সেখানে থাকা সবাই ভালো হয়ে যেতে শুরু করে। তখন লামার মাথা গরম হয়ে যায়। তাই সে তন্ত্র ছুটতে থাকলে আম্বিকার দিকে, কিন্তু তেমন কোনো কাজে লাগে না। উল্টো লামা আম্বিকার কাছে পরাস্ত হয়। ওর কাছে পরাস্ত হয়ে লামা বলে এখন আমার শক্তি কম, কিন্তু যখন 9টা গ্রন্থ আমার হাতে চলে আসবে তখন আমি অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবো। আগুন জ্বলা অবস্থা আম্বিকা জানায় তুমি কখনো নবম গ্রন্থের কাছে যেতে পারবে না। তার আগে ঢাল হয়ে থাকবে এক যোদ্ধা। এর মধ্যেই সবাই
তন্ত্র ছুটে যায়, স্ট্যাচু হওয়া সবাই বেঁচে যায়। এদিকে অম্বিকা আগুনে জ্বলে হয়ে ওঠে এক মূর্তি। সেদিন থেকেই অম্বিকা মূর্তি হয়ে আছে, তার মূর্তির নিচে আগুন জ্বলছে। বেদা তার মায়ের সম্পর্কে সমস্ত কিছু জেনে মূর্তির সামনে শপথ করে বলে, তুমি ধন্য মা, পৃথিবীকে বাঁচানোর জন্য তুমি নিজেই নিজের ছেলের বলি দিয়েছ, মানুষ বাঁচানোর জন্য তুমি নিজের জীবন ত্যাগ করেছ। আমিও তোমাকে কথা দিচ্ছি মা, 8টা গ্রন্থ উদ্ধার করে যার যার জায়গায় পাঠিয়ে দেব। আঙ্গামাবলী বলে, অম্বিকা সম্পর্কে বলার পরে 9ম গ্রন্থ যে কোথায় আছে সেটা আমিও জানি না। বেদা তখন জানায়, মা তো তার নিজের সম্পর্কে বলতে বলার জন্য আমাকে এখানে ডাকেনি, আমার যা মনে হচ্ছে এখানেই রয়েছে 9ম গ্রন্থ। এই সময় আকাশে একটা তারা ছুটতে দেখা যায়। বেদা বিষয়টা দেখে, তাই সে সেই পথে হাঁটা শুরু করে। বেদা সবসময় চন্দ্র দেখে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, তাই এবারও ঠিক আগের মতো তারা দেখে পথ চলতে শুরু করে। এরপর একটা পুরনো মন্দিরে এসে পৌঁছায়। সেখানে একটা লাঠিতে আগুন জ্বালিয়ে এদিক সেদিক দেখতে থাকলে একটা মূর্তি দেখতে পায়। মনে মনে বলে, আমি তো মায়ের মতো হতে পারবো না, কিন্তু মায়ের দেখানো পথে আমি চলতে চাই। তখন মূর্তির কাছ থেকে একটা পাতা উড়ে গিয়ে একটা পোর্টাল হয়ে যায়। সেই পোর্টাল দিয়ে সামনে এগোলে 9ম গ্রন্থটার দেখা পাওয়া যায়। তারপর সেটাতে হাত দিলে বেদা তার মাকে অনুভব করে। এরপর সে 9ম গ্রন্থ আঙ্গামাবলীর কাছে নিয়ে আসে। আঙ্গামাবলী তখন জানায়, লামা আবারও কারবদ্ধ তন্ত্রের মাধ্যমে সবাইকে মারতে চাচ্ছে। এর আগেও সে এটাই করেছিল, কিন্তু তোমার মা সবাইকে বাঁচিয়েছিল। আর এই 9ম গ্রন্থ যদি পেয়ে যায় তাহলে কালিঙ্গার চেয়েও বেশি মানুষ মারা যাবে। এটা শুনে বেদা বলে, আমি আমার জীবন থাকতে এই গ্রন্থ ওকে কোনোভাবেও ধরতে দিব না। অন্যদিকে দেখা যায় লামা 8 গ্রন্থের জাদু একত্রিত করে কালপতিত ওই ব্রেসলেটটা আবার বানিয়ে ফেলে। তারপর কুম্ভুরের মেলা এসে সবাইকে ওই ব্রেসলেটটা পরিয়ে দেয়। এর মধ্যে পুলিশের কাছে খবর আসে বেদা কামাখ্যা স্টেশনে। সেখানে পুলিশ চলে আসে, বেদাকে গ্রেপ্তার করে। মীরাই লাঠিটা ওর কাছ থেকে নিয়ে নেয়। এরপর ট্রেনে করে রওনা করে। সেই সময় রেল লাইনের ধারে লামাকেও দেখা যায়। সে এবার ভয়াবহ রকমের কিছু একটা করার প্রস্তুতি নিচ্ছে। বলে, এবার সবাই গডকে ভুলে যাবে। এটা বলেই একটা পোর্টাল খুলে কুম্ভ মেলার সবার উপরে কালপতি তন্ত্রটা আবির্ভূত করে। এতে সবাই স্ট্যাচু হয়ে যায়, ঠিক আগের মতোই। অন্যদিকে বেদাকে মারতে কয়েকজন লোক চলে আসে। সেটা দেখে পুলিশরা বেদার হাতের হাতকড়িটি খুলে দেয়। বেদা তখন সবার সাথে লড়াই করতে শুরু করে। তখন একজন জানায় ট্রেনে থাকা সবাই মারা যাবে, কারণ ট্রেনে চালক নেই। বেদা তখন সাথে সাথে ইঞ্জিনে চলে আসে, এসে বলে আসলেই তো কেউ নেই, এবং সে নিজেই ট্রেনটা থামানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই পারছিল না। আর ওর সাথে মীরাইটাও নেই। অন্যদিকে তরঙ্গ যন্ত্র ব্যবহার করে বিষ ভেঙে ফেলে লামা। এদিকে পুলিশ বেদাকে মীরাইটা দিতে সাহায্য করে। মীরাই দিয়ে বেদা ট্রেনটা থামানোর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। একসময় সে দেখতে পায় ব্রিজটার মধ্যে ভাঙা, তাই সর্বশক্তি দিয়ে ভাঙার আগেই ট্রেনটা থামানোর জন্য বেদা চেষ্টা করতে থাকে। ঠিক তখনই ওর সামনে লামাকে দেখতে পায়। দুজন 2 অস্ত্র দিয়ে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের প্রথমে দুজনের অস্ত্র উলটপালট হয়ে যায়। লামার হাতে মীরাই, অন্যদিকে তলোয়ার হাতে বেদা। তখন সে বলে, এটা খারাপ মানুষের কাছে কাজ করে না। এরপর দুজনের মধ্যে শুরু হয়ে যায় তুমুল মারামারি। লড়াইয়ের এক পর্যায়ে বেদাকে মীরাই সহ ব্রিজ থেকে ফেলে দেয় লামা। তখন বেদা নিজে পড়তে থাকলে সম্প্রতি পাখি এসে বাঁচায় বেদাকে। এরপর সম্প্রতি ওকে নিয়ে একটা জায়গায় এসে নামিয়ে দেয়। মীরাইটা ওর হাতে চলে আসে, কিন্তু সেই সময় ভিভার কাছ থেকে 9ম গ্রন্থ ছিনিয়ে নেয় লামা। তারপর 9টা গ্রন্থ একত্রিত করে তন্ত্র পড়া শুরু করে। তখন আর মীরার শক্তি কোনোভাবেই কাজ করে না লামার উপর। কিছুক্ষণের মধ্যে 9টা গ্রন্থের শক্তি নিজের শরীরের মধ্যে ঢুকিয়ে নেয় লামা। এটাতে সে অসম্ভব রকম শক্তিশালী হয়ে ওঠে। বেদা লামার সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। তখন বেদার মনে পড়ে আঙ্গামাবলীর কথা। আঙ্গামাবলী বলেছিল লামাকে থামানোর সর্বশেষ একটা উপায় আছে। লামা প্রথমবার কলাবতী মন্ত্র দিয়ে একটা ব্রেসলেট বানিয়েছিল, সেটা দিয়ে লাখো মানুষের মৃত্যু আটকানো যাবে। তখন এটা কাজে লাগবে। আর এটার জন্য গত 20 বছর ধরে এই জিনিসটা আমি সংরক্ষণ করে রেখেছি, কিন্তু এটাও একটা ত্যাগ চায়। আঙ্গামাবলীর কথা বেদার মনে পড়লে ব্রেসলেটটা বের করে উল্টো মন্ত্র পড়া শুরু করে, ঠিক যেমনটা এর আগে তার মা করেছিল। এটা করতে করতে একসময় আগুন জ্বলে ওঠে। তখন ফ্ল্যাশব্যাকে চলে যায় ঘটনা। অম্বিকা এজিকে বলেছিল, আমি তো আত্মত্যাগ করছি, কিন্তু একই ব্যাপার যদি আমার ছেলের সাথে ঘটে তাহলে? এজি বলেছিল একটা সময় আসবে বেদা মৃত্যুকে আলিঙ্গন করবে, তখন প্রকৃতিও তার পক্ষ হয়ে কথা বলবে। তাছাড়া মীরাই কোনো সাধারণ অস্ত্র নয়, মীরাই হচ্ছে শ্রীরামের ধনুক। এদিকে প্রেজেন্ট টাইম শুরু হয়, ঝড় বৃষ্টি। এই বৃষ্টিতে বেদার হাতে জ্বলতে থাকা আগুনটা নিভে যায়। তারপর মীরাই হাতে নেওয়ার সাথে সাথে সেটা ধনুকে রূপান্তরিত হয়ে যায়। বেদার ইশারা একটা স্থির সৃষ্টি হয়। তখনই ধনুকে তীর বসিয়ে বেদা লামার উদ্দেশ্য করে বলে, এটাই হচ্ছে ইতিহাস, এটাই হচ্ছে ভবিষ্যৎ, আর এটাই হচ্ছে মীরাই। এটা বলার সাথে সাথে লামার দিকে তীর ছুড়ে মারে, আর এই তীরেই লামা শেষ হয়ে যায়। লামার মৃত্যুর পরপরই কল্পতিত তন্ত্র শেষ হয়ে যায়। কুম্ভ মেলায় থাকা সবাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
আসে, তখন আকাশে ধনুকের চিহ্ন দেখে সবাই ঈশ্বরের কথা স্মরণ করে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা মাইথোলজিক্যাল এই মুভিটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।